1974 সালে লাহোরে অনুষ্ঠিত ওআইসির সম্মেলনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় তুরস্ক। এরপর থেকে মুসলিম এই দুই দেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বিশেষ করে প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে প্রশিক্ষণের পাশাপাশি অস্ত্র দিয়েও সাহায্য করছে রিসেপ তাইপ এরদোয়ানের দেশটি। অত্যাধুনিক ড্রোন থেকে শুরু করে মিসাইল, যুদ্ধবাহন বাংলাদেশকে দিচ্ছে তুরস্ক। অন্য সব দেশের থেকে বাংলাদেশকে একটু বেশি সুনজরে রাখছেন রিসেপ তাইপ এরদোয়ান। সম্প্রতি জানা গিয়েছে তুরস্ক থেকে সামরিক ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, যা আবারও ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে ভারত দাবি করেছিল বাংলাদেশ নিজ সীমান্তে তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার TB2 ড্রোন বসিয়েছে। এরই জবাব হিসেবে ভারত মোতায়েন করেছে ইসরায়েলের হেরন টিপি ড্রোন, যার ফলে তুরস্ক থেকে আরো অস্ত্র কেনাকে ভারত সহজভাবে নিচ্ছে না। তবে নরেন্দ্র মোদীকে তোয়াক্কা না করেই বাংলাদেশের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ছেন এরদোয়ান। তুরস্ক থেকে বাংলাদেশের অস্ত্র কেনা এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের আদ্যপান্ত জানবো ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। সমরাস্ত্র খাতে তুরস্কের সক্ষমতা সারা বিশ্বে সবারই জানা, আর সেই তুরস্কের সুনজরে এখন বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে সামরিক ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে। তুরস্ক থেকে বাংলাদেশের এই অস্ত্র ও যুদ্ধযান কেনাকে তীক্ষ্ণ নজরে রাখছে ভারত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল জানিয়েছেন, নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোতে ভারত সবসময় সতর্ক থাকে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তুরস্কের বিশ্ববিখ্যাত বায়রাক্তার ড্রোন কেনার খবরই নড়ে চড়ে বসেছিল ভারত। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। 2020 সালের ডিসেম্বরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিভ শাবিসলু বাংলাদেশ সফরে এসে বলেছিলেন, তাদের অস্ত্র আমদানিকারকদের তালিকায় এখন বাংলাদেশকেও পেতে চাইছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা পণ্যের গুণগত মান ভালো, দামে সুলভ এবং বিক্রির ক্ষেত্রে কোনো আগাম শর্ত তারা দেন না। তুরস্ক প্রযুক্তি হস্তান্তর ও বাংলাদেশের সাথে যৌথ উৎপাদনে যেতেও রাজি আছে। 1981 সালের 10 মার্চ ঢাকায় উভয় দেশ সামরিক প্রশিক্ষণ, শিক্ষা ও সেনাবাহিনীর যৌথ সহায়তার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুসারে তুরস্কের বিশেষ নৌবাহিনী বাংলাদেশি নৌবাহিনীর বিশেষ দলকে স্পেশাল ওয়ারফেয়ার, ডাইভিং অ্যান্ড সালভেজ বিষয়ে প্রশিক্ষণ দেয়। 2013 সালে তুরস্ক অটোকার কোবরা নামক হালকা অস্ত্রসজ্জিত যুদ্ধবাহন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সরবরাহ করে। TRG-300 নামের মিসাইল সিস্টেমটি 2021 জুনে বাংলাদেশে সরবরাহ করা হয়। 2019 সালে বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনীও মিসাইল সিস্টেম কিনেছে দেশটি থেকে। ডিফেন্সিয়া নামে সামরিক একটি ওয়েবসাইটে ওই সময়টাতে বলা হয়, বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ারক্রাফট, এরিয়াল ভেহিকল, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মড ভেহিকল, অ্যাটাক হেলিকপ্টার, আর্টিলারি সিস্টেম, ইলেকট্রিক্যাল ওয়্যারকেয়ার সিস্টেম, রেডিও কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে 2021 সালের জুন মাসে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ বলেছিলেন, সম্প্রতি যে মিসাইল কেনা হয় তার একটি হাই রেঞ্জের রকেট লঞ্চার, যার রেঞ্জ সম্ভবত 120 মাইল, যা এর আগে কখনোই আমাদের কাছে ছিল না। রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পরে মিয়ানমারের সঙ্গে আমাদের শক্তি প্রদর্শনের বিষয়টি সামনে চলে এসেছে। সেজন্য অস্ত্র কেনার সময় এই বিষয়টি মাথায় রেখেই সেনাবাহিনী তাদের অস্ত্র কিনবে, যাতে মিয়ানমারের কাছে যে অস্ত্র আছে আমাদের অস্ত্র যেন কমপক্ষে তাদের সমান মানের বা ছাড়িয়ে যায়। 1999 সালেও তুরস্ক ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, আর সেই দেশটি 2018 সালে এসে বিশ্বের 14তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। 2017 সালেই অ্যাসেলসন ও টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ নামের দুটি তুর্কি প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বের সেরা 100 কোম্পানির তালিকায় জায়গা করে নেয়। তবে এর পেছনে ছিল দীর্ঘদিনের দূরদর্শী পরিকল্পনা। 2023 সালকে সামনে রেখে রিসেপ তাইপ এরদোয়ানের সরকার যে ভিশন ঘোষণা করেছিল তার একটি ছিল প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্বভাবে সমরাস্ত্র উৎপাদন করা। প্রতিরক্ষা খাতে যার শুরুটা হয়েছিল বিদেশ থেকে কেনা অস্ত্র আধুনিকায়ন দিয়ে, এরপর নিজেরাই বিভিন্ন অস্ত্র উৎপাদন শুরু করে তুর্কি কোম্পানিগুলো। স্থলযুদ্ধের বিভিন্ন উপকরণ নির্মাণ দিয়ে শুরুর পর যুদ্ধজাহাজ, অ্যাটাক হেলিকপ্টার, এমনকি সর্বাধুনিক ফাইটার জেটও নির্মাণ করেছে তারা। পাশাপাশি ইলেকট্রনিক ওয়্যারফেয়ারে বিভিন্ন প্রযুক্তি উৎপাদন করছে দেশটি। 2020 সালের শেষ দিকে এসে দেশটির দুটি প্রতিষ্ঠান যৌথভাবে টর্পেডো উৎপাদন করে। হেলিকপ্টার, ড্রোন, মনুষ্যবিহীন নৌযানেরও সফল পরীক্ষা চালিয়েছে। এরপর তারা মনোযোগ দেয় মনুষ্যবিহীন সাজোয়া যান, আন্ডারগ্রাউন্ড অ্যান্ড টানেল ওয়ারফেয়ার, ওয়েপন্স অ্যান্ড ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উৎপাদনে। বর্তমানে সারা বিশ্ব থেকেই নিয়মিত তুরস্কের অস্ত্র কেনা হচ্ছে। সেই তালিকায় এখন যুক্ত হয়েছে বাংলাদেশেরও নাম। বছরখানেক আগেই তুরস্কের কাছ থেকে বায়রাক্তার TB2 ড্রোন কিনেছে বাংলাদেশ। ইউক্রেন বায়রাক্তার ড্রোন ব্যবহার করে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আক্রমণ করতে পেরেছে। 2020 সালে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজান এই ড্রোন ব্যবহার করেছে। আর্মেনিয়ার পরাজয়ের কারণও ছিল এই ড্রোনের ব্যবহার। প্রতিটি বায়রাক্তার TB2 সিস্টেমের মধ্যে রয়েছে 6টি ড্রোন, 2টি স্থল নিয়ন্ত্রণ স্টেশন এবং প্রয়োজনীয় সহায়ক যন্ত্রপাতি। তুরস্ক এই ড্রোন লিবিয়া ও সিরিয়ায় রাশিয়ান সামরিক যানের বিরুদ্ধে ব্যবহার করে। ড্রোনটি বিভিন্ন যুদ্ধে সফলভাবে সামরিক যান ধ্বংস করা ছাড়াও চলমান আকাশ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে। বাংলাদেশের স্বাধীনতার বেশ আগে থেকেই তুর্কি এবং বাঙালি জাতির সম্পর্কের অত্যন্ত শক্তিশালী ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তি রয়েছে। বাংলাদেশের সকল মুসলিমগণ তুরস্কের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছিল। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1921 সালে তার রচিত কামাল পাশা নামক কবিতায় কামাল আতাতুর্কের প্রতি সম্মান ও প্রশংসা জ্ঞাপন করেন। এই কবিতাটি একসময় বাংলাদেশের বিদ্যালয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পাশাপাশি
পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের দুটি স্থানকে কামাল আতাতুর্ক এভিনিউ নামে নামকরণ করা হয়। ফেনীতে আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয় এবং ঢাকায় মোস্তফা কামাল তুর্কি ভাষা কেন্দ্র নামে একটি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অপরদিকে তুর্কিগণও তুরস্কের স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের সমর্থনকে এখনো শ্রদ্ধাভরে স্মরণ করে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে হযরত শাহজালালের নামানুসারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নামকরণ করা হয়, যিনি নিজেও একজন তুর্কি এবং তুর্কি সুফি পণ্ডিত জালালউদ্দিন রুমির শিষ্য ছিলেন। 2013 সালের 3রা মার্চ তুরস্কের ব্লকবাস্টার চলচ্চিত্র ফেতিহ 1453 প্রথম তুর্কি চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স হলে মুক্তি পায়। 2014 সালে ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তুর্কি দূতাবাসের উদ্যোগে টার্কিশ ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। তুরস্কের বিভিন্ন টিভি সিরিজ বাংলাদেশের তুমু জনপ্রিয়। বাংলাদেশের স্বাধীনতার পর 1974 সালে লাহোরে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে তুরস্ক বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 1976 সালে ঢাকায় তুরস্কের দূতাবাস এবং 1981 সালে আঙ্কারায় বাংলাদেশের দূতাবাস প্রতিষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি সরকার প্রধানদের মধ্যে সর্বপ্রথম আঙ্কারা সফর করেন। 1986 সালে তৎকালীন তুর্কি প্রধানমন্ত্রী তুরগুত ওজাল বাংলাদেশে সফরে আসেন। তুর্কির রাষ্ট্রপতি সুলাইমান দেমিরেল 1997 সালে নেলসন ম্যান্ডেলা এবং ইয়াসির আরাফাতের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার 25 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 1998 সালে দুই দেশ সম্মিলিতভাবে D8 প্রতিষ্ঠা করে। তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ান বাংলাদেশ সফর করেন 2010 সালে। এর 2 বছর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্ক সফর করেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানান এরদোয়ান। তখন বাংলাদেশের বন্যার্তদের সহায়তার আশ্বাসও দেয় তুরস্ক। অন্যদিকে তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন সহযোগিতার জন্য আজও কৃতজ্ঞতা প্রকাশ করে তুরস্কবাসী। সম্প্রতি আজারবাইজানে COP29 বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে সস্ত্রীক তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন এরদোয়ান। অধ্যাপক ইউনূস ও এরদোয়ান দম্পতিকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যার ফলে ধারণা করা যায় তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক দিন দিন আরো শক্ত হচ্ছে, যা সমরাস্ত্র কেনার ক্ষেত্রে আরো জোরালো হবে।